হ্যালো এভরিওয়ান, ম্যাথ ক্লাস 24 থেকে আজ 10টা কোশ্চেন থাকছে। প্রত্যেকটা কোশ্চেনই তোমাদের আগামী পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো সবকটা কোশ্চেনই তোমরা নিজে থেকে করার চেষ্টা করবে, তাহলে তোমাদেরও প্র্যাকটিস হয়ে যাবে। চলো প্রথম কোশ্চেন দেখা যাক। দেখো, প্রথম কোশ্চেন আছে, একটি কারখানায় সমস্ত শ্রমিকের গড় বেতন 8,000 টাকা। বলছে 7 জন ইঞ্জিনিয়ারের গড় বেতন 12,000 টাকা এবং বাকিদের গড় বেতন 6,000 টাকা হলে ওই কারখানায় কতজন শ্রমিক আছে তা আমাদের বার করতে দিয়েছে। দেখো, আমাদের বলেছে একটা কারখানা আছে, সেখানে সমস্ত শ্রমিকের গড় বেতন 8,000 টাকা। তার মধ্যে বলছে 7 জন শ্রমিকের গড় বেতন বলছে 12,000 টাকা, ঠিক আছে। আর বাকি যারা আছে মানে 7 জন শ্রমিক বাদ দিয়ে, 7 জন ইঞ্জিনিয়ার বাদ দিয়ে তাদের গড় বেতন হচ্ছে 6,000 টাকা, ঠিক আছে। তাহলে কারখানায় কতজন শ্রমিক আছে আমাদের বের করতে দিয়েছে। দেখো, এখানে এই শ্রমিকদেরকে দুভাগে ডিভাইড করেছে, একটা হলো ইঞ্জিনিয়ার আর বাকি শ্রমিক, ঠিক আছে। তো আমরা একটা দুভাগে ভাগ করে নিই, একটা হলো ইঞ্জিনিয়ার, একটা হলো বাকি শ্রমিক, মানে আমরা ধরলাম লেবার, ঠিক আছে। এবার দেখো, বলছে ইঞ্জিনিয়ারদের গড় বেতন হচ্ছে 12,000 টাকা, ইঞ্জিনিয়ারদের গড় বেতন হচ্ছে 12,000 টাকা। আর বলছে বাকি যে লেবারগুলো আছে তাদের গড় বেতন 6,000 টাকা, ঠিক আছে। তাদের গড় বেতন 6,000 টাকা। আর আমাদের কোশ্চেনে প্রথমে বলেছিল সমস্ত শ্রমিকের গড় বেতন হচ্ছে 8,000 টাকা, ঠিক আছে। তাহলে সমস্ত শ্রমিকের গড় বেতন আমরা 8,000 টাকা মাঝখানে লিখে নিলাম, ঠিক আছে। এখান থেকে কি করবো, আমরা এখান থেকে অ্যালিগেশন পদ্ধতি ইউজ করবো। দেখো, কোশ্চেনের সুবিধার্থে আমাদের এই তিনটে শূন্য কাটা, তিনটে শূন্য কেটে দিচ্ছি, তিনটে করে শূন্য আমরা কেটে দিচ্ছি, তাহলে আমাদের ক্যালকুলেশনের সুবিধা হবে, বুঝতে পারছো। যদি আমরা কেটে দিই তাহলে আমাদের কি থাকে, আমাদের থাকছে 12:6:8, ঠিক আছে। এবার অ্যালিগেশন পদ্ধতি ইউজ করো, এখান থেকে এটা থেকে এটা বিয়োগ করো, আর এটা থেকে এটা বিয়োগ করো। তাহলে 6 থেকে 8 বিয়োগ করলে আমাদের হয় 2, আর 12 থেকে 8 বিয়োগ করলে আমাদের হচ্ছে আমাদের 4, ঠিক আছে, বুঝতে পারলে। তাহলে আমাদের রেশিও আছে 2:4, মানে 1:2। এবার আমাদের কোশ্চেনে বলেছে কারখানায় কতজন শ্রমিক ছিল। এবার দেখো, এপাশে কি আছে, এপাশে ইঞ্জিনিয়ার আছে, আর ইঞ্জিনিয়ার রেশিও পেলে কত, 1 পেলো তো। আর আমাদের কোশ্চেনে বলে দিয়েছিল যে কারখানায় মোট 7 জন ইঞ্জিনিয়ার আছে, ঠিক আছে। তার মানে কি, এই 1 মানেই রেশিও 1 মানে হচ্ছে 7 জন, বুঝতে পারলে। আর তাহলে কারখানায় যদি মোট কতজন শ্রমিক বার করতে হয়, তাহলে আমার এই 1 আর 2 মোট যোগ করতে হবে, 2 এর 1 আমার 3 হয়ে যাচ্ছে। তাহলে 1 মানে 7 হলে 3 মানে কত, 3 মানে হয়ে যাবে আমার 21, বুঝতে পারলে। তাহলে কারখানায় আমার মোট 21 জন শ্রমিক আছে, বোঝা গেল। অপশন বিতে আছে 21 জন, অপশন বি হয়ে আছে সঠিক উত্তর। চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য বলছে 12 টাকা 54 পয়সা, ঠিক আছে। বলছে যদি ক্ষতির শতকরা হার 33% হয় তবে ক্রয় মূল্য টাকায় কত আমাদের বার করতে হয়েছে। দেখো, আমাদের বলছে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য দিয়ে দিয়েছি এত টাকা, ঠিক আছে। আর বলছে ক্ষতির পরিমাণ 33%, তাহলে ক্রয় মূল্য কত আমাদের বার করতে গেছে। দেখো, প্রথম একটা সিপি ধরে নিলাম, সিপি আর এসপি মানে কস্ট প্রাইস আর সেল প্রাইস। আমরা মনে করে নিলাম যে ক্রয় মূল্য ছিল হচ্ছে 100 টাকা, ঠিক আছে। আমাদের কোশ্চেনে বলেছিল যে ক্ষতির পরিমাণ 33%, তাহলে 100 টাকার এই জিনিসটাকে কত টাকায় বিক্রি করলে আমার 33% ক্ষতি হবে। আমার যদি এই 100 থেকে 33 বিয়োগ মানে 67-এ বিক্রি করলে আমার সেটা 33% ক্ষতি হবে, বুঝতে পারলে। আমাদের কোশ্চেনে বলেছিল ক্রয় মূল্য বিক্রয় মূল্যের পার্থক্য বলছে এত টাকা, ঠিক আছে। তাহলে এটার মধ্যে পার্থক্য কত, পার্থক্য হচ্ছে 100 থেকে 67 বিয়োগ মানে 33। তাহলে বেসিক্যালি এই 33% সমান সমানই কিন্তু আমার 12 টাকা 54 পয়সা, বুঝতে পারলে। তাহলে কোশ্চেনে আমরা জানতে চেয়েছে যে ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য ধরেছি আমরা 100, তাহলে 100% সমান সমান কত আমাদের বার করতে হবে, বুঝতে পারলে। তার মানে হচ্ছে 12.54 ডিভাইড বাই 33 ইন্টু 100, এটা আমাদের বার করতে হবে। তো পয়েন্ট তুলে যদি শূন্য করি, দুটো শূন্য দুটো শূন্য বেড়ে যাচ্ছে, তাহলে আমাদের এই 100 কেটে যাচ্ছে, বুঝতে পারলে। যদি আমরা 3 দিয়ে কাটি তাহলে আমার থাকছে 3 11 33, 3 দিয়ে কাটলে 3 4 12, 3 1 3, 3 8 24, বুঝতে পারলে। 11 দিয়ে কাটলে 3 11 33, 41 মানে 8 88, 8 11 88, তাহলে আমার থাকছে হচ্ছে 38 টাকা, বুঝতে পারলে। তাহলে ক্রয় মূল্য কত পেলো আমাদের, ক্রয় মূল্য পেলো হচ্ছে 38 টাকা। অপশান সিতে আছে 38, অপশান সি হয়ে যাচ্ছে আমার সঠিক উত্তর, বোঝা গেল। চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, 2 বছরের শেষে কোনো আসলের চক্রবৃদ্ধি সুদ বলছে 408 টাকা এবং বলছে ওই একই সময়ে একই আসলের ওপর সরল সুদ বলছে 400 টাকা, ঠিক আছে। তাহলে বলছে বার্ষিক সুদের হার কত আমাদের বার করতে। দেখো, আমাদের কি বলছে, আমাদের বলছে একটা 2 বছরে একটা আসল চক্রবৃদ্ধি সুদে 480 টাকা হচ্ছে, আর সরল সুদে 400 টাকা হচ্ছে, ঠিক আছে। তাহলে বার্ষিক সুদ কত, দেখো এটা দুভাবে করতে পারো। দেখো, আমাদের প্রথমে বলছে সরল সুদ 400 টাকা 2 বছরে,
সরল সুদ কি? সরল সুদ প্রত্যেক বছর সমান থাকে। তাহলে প্রথম বছর নিশ্চয় 200 টাকা ছিল, আর পরের বছর 200 টাকা ছিল, বুঝতে পারলে 400 টাকা। এবার কোশ্চেনে বলেছে যে চক্রবৃদ্ধি সুদ 480 টাকা, 408 টাকা সরি। তাহলে প্রথম বছর তো সুদ সবসময় সমান হয়, মানে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদ প্রথম বছর সুদ তো 200 টাকায় থাকবে, তারপরের বছর তো সুদের উপর সুদ হবে, তাই তো? তাই তারপরে বছর সুদের উপর সুদ হয়ে কত হয়েছে? 408 টাকা, মানে 200 টাকা থেকে কত টাকা বেড়েছে? 208 টাকা হয়েছে। এটা বুঝতে পেরেছো? হ্যাঁ, দেখো 200 টাকার ওপরই আবার সুদ হয়েছে, মানে সুদের উপর সুদ হয়েছে, তার মানে 208 টাকা হয়েছে। সরল সুদে ছিল 200 আর চক্রবৃদ্ধি সুদে 208। তাহলে ক টাকা বেড়েছে? 200 টাকা তো 208 টাকা বেড়েছে, মানে এখানে 8 টাকা বেড়েছে। ক টাকায় বেড়েছে? 200 টাকায় বেড়েছে, ডিভাইড বাই 200, পার্সেন্টেজ করতে গেলে 100। তাহলে কত হচ্ছে? 100 দিয়ে কাটলে 100 দুগুণে 200, 2 দিয়ে কাটলে 4, বোঝা গেল? তাহলে 4%, বোঝা গেল? এটা 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 করতে পারো। আর তোমরা একটা জিনিস মনে রাখতে পারো, যদি তোমরা সূত্র মনে রাখতে যাও, তাহলে রেট অফ ইন্টারেস্ট সমান সমান এটা করতে পারো। ইন্টারেস্ট সমান সমান চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য, মানে 408 থেকে 400 বিয়োগ, মানে 8 ইন্টু 100 ডিভাইড বাই 1 বছরের সরল সুদ। 1 বছরের সরল সুদ কত? 200 টাকা। 2 বছরে 400 টাকা হলে 1 বছর 200 টাকা, ডিভাইড বাই 200 টাকা। যদি তোমরা মনে রাখতে পারো তাহলে খুবই ভালো, তাহলে তোমাদের এতটা করে দেখতে হবে না, শর্টকাটে বেরিয়ে যাবে অ্যান্সারটা, ঠিক আছে? সেই অ্যান্সার একই আসবে, 2 2 কাটলে 4, বুঝতে পারলে? 4%। তাহলে অপশান কোথায় আছে? অপশান সিতে আছে 4%, অপশান সি আছে সঠিক উত্তর। বার্ষিক সুদের হার হলো 4%, বোঝা গেল? চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, একজন ঠিকাদার কোনো কাজ 25 দিনে সম্পন্ন করবে বলে 28 জন শ্রমিক নিয়োগ করে। বলছে কিন্তু 18 দিন পর দেখা যায় যে সেই কাজের 2/3 কাজ সম্পন্ন হয়েছে। বলছে সময়ের মধ্যে কাজ শেষ করতে হলে তাকে আরও কতজন শ্রমিক নিয়োগ করতে হবে জানতে চেয়েছে। দেখো, আমরা টাইমার রক্তের একটা সূত্র জানি, সেটা হলো M1 D1 বাই W1 ইজিক্যাল টু M2 D2 বাই W2, ঠিক আছে? M1 মানে কি? কতজন লোক কাজ করছে, কতজন লোক কাজ করছে? 28 জন লোক কাজ করছে, তাহলে 28 ইন্টু কী হবে? D1, D1 মানে কি? কতদিন কাজ হয়েছে? দেখো 18 দিন কাজ হয়েছে, তাহলে ইন্টু 18 বাই W1, W1 মানে কতটা কাজ হয়েছে। দেখো আমার বলছে কাজের 2/3 হয়েছে, মানে 2/3 কাজ হয়েছে। 2/3 মানে কি? মোট কাজ 3 তার থেকে 2 কাজ হয়েছে, বোঝা গেল? মোট কাজ হচ্ছে 3 তার মধ্যে 2 কাজ হয়েছে, তাহলে অলরেডি কাজ হয়ে গেছে 2 তাহলে 2 এখানে বসলাম, ইজিক্যাল টু আমাদের কী হবে? M2 কত আমাদের বার করতে হবে, M2 আমাদের বলা নেই, ইন্টু D2 কত হবে? মোট ছিল আমার 25 দিন, তার মধ্যে 18 দিন কাজ হয়ে গেছে, তাহলে বাকি কদিন আছে? বাকি আছে 7 দিন, 18 আর 7 25। আর W2 কত হবে? W2 মানে কত অংশ কাজ বাকি আছে? দেখো 3 মধ্যে 2 কাজ হয়ে গেছে, তাহলে বাকি আছে কত অংশ? বাকি আছে 1 কাজ, তাহলে ডিভাইড বাই 1 হয়ে যাবে, ঠিক আছে? এবার এটাকে ভাঙাও, যদি 7 দিয়ে কাটি 4 7 28, 2 দিয়ে কাটলে 2 দুগুণে 4, তাহলে আমাদের M2 ইজিক্যাল কত থাকছে? M2 ইজিক্যাল থাকছে হচ্ছে 18 দুগুণে 36, বোঝা গেল? আমাদের কোশ্চেনে কি জানতে চেয়েছে? কোশ্চেনে জানতে চেয়েছে আরও কতজন শ্রমিক নিয়োগ করতে হবে। দেখো মোট 36 জন শ্রমিক তো লাগবেই, কিন্তু অলরেডি আমার 28 জন শ্রমিক কাজ করছে, তাহলে আরও আর কতজন যোগ করতে হচ্ছে? তাহলে 36 থেকে 28 বিয়োগ করো, তাহলে আমাদের হচ্ছে আর 8 জন শ্রমিক নিয়োগ করতে হবে, বোঝা গেল? অপশান ডিতে আছে 8 জন, অপশান ডি হয়ে যাচ্ছে আমার সঠিক উত্তর, বুঝতে পারলে কোশ্চেনটা? চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, দুটি গাড়ি 24 এবং 32 কিমি প্রতি ঘন্টা বেগে শহর এ থেকে বি যাত্রা করে। বলছে একটি গাড়ি আরেকটি গাড়ি থেকে 2.5 ঘন্টা সময় কম নিলে শহর এ থেকে বি এর মধ্যে দূরত্ব কত আমাদের বার করতে দিয়েছে। দেখো আমাদের কি বলছে, দুটো গাড়ি আছে, একটা 24 কিমি প্রতি ঘন্টা নিচ্ছে, একটা 32 কিমি প্রতি ঘন্টা বেগে যাচ্ছে, ঠিক আছে? তাহলে আমরা ধরে নিলাম গাড়ি 1 নম্বর গাড়ি অর্থাৎ C1 1 নম্বর গাড়ি নিচ্ছে কত? 24 কিমি প্রতি ঘন্টা বেগে যাচ্ছে, 24 কিমি প্রতি ঘন্টা বেগে যাচ্ছে। আরেকটা গাড়ি 2 নম্বর গাড়িটা অর্থাৎ আমরা C2 ধরলাম, দ্বিতীয় গাড়িটা 32 কিমি প্রতি ঘন্টা বেগে যাচ্ছে, ঠিক আছে? 32 কিমি প্রতি ঘন্টা বেগে যাচ্ছে। তাহলে এখান থেকে যদি আমরা ডিস্টেন্স বার করতে যাই, তাহলে আমাদের কী করতে হবে? আমাদের এই দুটোর এলসিএম করতে হবে, তার লসাগু করতে হবে। তা 24 আর 32 যদি আমরা লসাগু করি, আমাদের বেরোবে হচ্ছে 96 কিমি, বুঝতে পারলে? তাহলে আমাদের ডিস্টেন্স কত বেরোলো? ডিস্টেন্স বেরোলো 96 কিমি। তা এক নম্বর গাড়িটা যদি 24 কিমি প্রতি ঘন্টা বেগে যায়, স্পিড যদি 24 কিমি থাকে, তাহলে 96 কিমি যেতে কত ঘন্টা টাইম লাগবে? তাহলে 96কে 24 দিয়ে ভাগ, তাহলে হয়ে যাবে 4 24 96, অর্থাৎ 4 ঘন্টা সময় লাগবে, ঠিক আছে? আর বি নম্বর গাড়ি কত লাগবে? 32 96কে 32 ভাগ করলে লাগবে হচ্ছে 3 ঘন্টা, বুঝতে পারলে? এবার দেখো আমাদের এখানে বলছে যে গাড়ি 1 নম্বর আর গাড়ি 2 নম্বর মধ্যে
পার্থক্য কত? 1 ঘন্টা, ঠিক আছে। কিন্তু আমাদের কোশ্চেন কিন্তু বলে দিচ্ছে দেখো যে একটি গাড়ি আরেকটি গাড়ি থেকে 2.5 ঘন্টা সময় কম নিচ্ছে, কিন্তু আমরা কোশ্চেন দেখতে পাচ্ছি এক ঘন্টা নিচ্ছে। তার মানে এইখানে এই 1 ইউনিট সমান সমান আমরা বলতে পারি 2.5 ঘন্টা। বুঝতে পারলে? 2.5 আবার। তাহলে কোশ্চেনে এই 1 মানে যদি 2.5 ঘন্টা হয়ে থাকে, তাহলে এই 96 কি মানে কত? দেখো, 1 মানে যদি 2.5 হয়ে থাকে তাহলে 96 মানে কত? 96 ইন্টু 2.5। তাহলে আমার টোটাল ডিস্টেন্সটা পেয়ে যাবো এখান থেকে। যদি আমাকে ভাঙাই তাহলে হচ্ছে পয়েন্ট উঠে যাবে, নিচে 10 হয়ে যাবে। 5 দিয়ে কাটলে 5 দুগুণি 10, 5 5 25, 2 দিয়ে কাটলে 48 দুগুণি 96, 48। তাহলে 48 ইন্টু 5 করলে 5 আর 40 শূন্য হয় থেকে 4, 4 5 20 আর 4 24। তাহলে 240 কিমি হয়ে যাবে আমার সঠিক উত্তর। বুঝতে পারলে? এই শহর থেকে বি শহরের দূরত্ব হয়ে যাবে 240 কিমি। অপশান বিতে আছে 240, অপশান বি হয়েছে সঠিক উত্তর, ঠিক আছে। তোমরা যদি না করতে চাও, খুব শর্টকাটের নিয়ম আছে, সেটা হলো যদি ডিস্টেন্স বার করতে চাও এখান থেকে, তাহলে ডিস্টেন্স আমরা বলতে পারি এই দুটো স্পিডের গুণফল 24 ইন্টু 32 ডিভাইড বাই দুটো স্পিডের বিয়োগফল 24 থেকে 32 থেকে 24 বিয়োগ করলে আমার থাকে 8 ইন্টু টাইমের ডিফারেন্স। টাইমের ডিফারেন্স কত এখানে? 2.5 ঘন্টা। তাহলে 2.5 বোঝা গেল। যদি পয়েন্ট তুলে দিই তাহলে কত হবে? 0 হয়ে যাবে, মানে 80 হয়ে যাবে, এটা 10 গুণ হয়ে যাবে। যদি আমরা কাটি, যদি আমরা 5 দিয়ে কাটি, 5 5 25, 5 16 80, 16 দিয়ে কাটলে 16 দুগুণি 32। তাহলে আমাদের থাকছে হচ্ছে ওপরে 24 ইন্টু 2 ইন্টু 5, মানে 5 দুগুণি 10 আর 2 24, 24 মানে হচ্ছে 240। বোঝা গেল? এই শর্টকাট নিয়মটা তোমরা ইউজ করতে পারো যদি তোমরা মনে রাখতে পারো। ডিস্টেন্স মানে হচ্ছে দুটো স্পিডের গুণফল ডিভাইড বাই দুটো স্পিডের বিয়োগফল ইন্টু টাইমের ডিফারেন্স। বুঝতে পারলে? সে 240 আমাদের অ্যান্সার আসবে। বোঝা গেল? চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে 15 জন শ্রমিককে মোট 12,600 টাকা ভাগ করে দেওয়া হয়। বলছে এর মধ্যে 7 জন পুরুষ, 3 জন মহিলা এবং 5 জন বালক আছে। বলছে যদি প্রত্যেক মহিলা প্রত্যেক বালকের থেকে 3 গুণ অর্থ পায় এবং প্রত্যেক পুরুষ প্রত্যেক বালকের থেকে 7 গুণ অর্থ পায়, তবে প্রত্যেক মহিলা কত টাকা পাবে আমাদের বার করতে দিয়েছে। ভালো কথা। দেখো আমাদের কি আছে, মহিলা আছে, পুরুষ আছে আর বালক আছে। তার আমরা ধরলাম পুরুষ অর্থাৎ মেল, ফিমেল আর বালক মানে বয়েজ, ঠিক আছে। আমাদের রেশিওটা কি বলছে দেখো, বলছে প্রত্যেক মহিলা প্রত্যেক বালকের থেকে 3 গুণ অর্থ পায়, মানে বালক যদি 1 টাকা পায় মহিলা পাবে 3 টাকা। বোঝা গেল? আবার বলছে প্রত্যেক পুরুষ প্রত্যেক বালকের থেকে 7 গুণ অর্থ পায়, অর্থাৎ বালক যদি 1 টাকা পায় তাহলে পুরুষ পাবে 7 টাকা। তুমি বুঝতে পারলে? এটা হলো টাকা পাওয়ার রেশিও, ঠিক আছে। এবার বলছে আমাদের কোশ্চেনে বলে দিয়েছে যে এর মধ্যে 7 জন পুরুষ আছে, 3 জন মহিলা আছে আর 5 জন বালক আছে। তারপরে এই সংখ্যাটাও লিখে নিই, 7 জন পুরুষ, 3 জন মহিলা আর 5 জন বালক। বোঝা গেল? এবার দেখো এবার টাকার রেশিওটা কেমন হবে। 7 জন পুরুষ যদি 7 টাকা করে পায় তাহলে মোট হবে 57 টাকা, 49 টাকা, ইস্টু 3 থেকে 9, ইস্টু 5 একে 5। তাহলে এটা গেল আমাদের কিসের রেশিও? এটা আমাদের টাকার রেশিও, ঠিক আছে। তাহলে মোট টাকা কত আছে আমাদের? মোট টাকা বলছে 12,600, 12,600 টাকা, ঠিক আছে। আর রেশিও কত পেলো আমাদের? মোট রেশিও হচ্ছে 49 যোগ 9 যোগ 5, তাহলে কত হচ্ছে? 9 বাই 14 আর 49 মানে আমাদের 63। বুঝতে পারলে? তাহলে ডিভাইড বাই 63, মোট আমার রেশিও 63, ডিভাইড বাই 63 করলাম। তাহলে এটা কত হয়? আমরা যদি এটাকে কাটি, দেখো 2 দিয়ে একেবারে চলে যায়, 3 দুগুণি 6, 6 দুগুণি 12, তাহলে 2 দিয়ে চলে যাচ্ছে। তারপর থাকছে হচ্ছে 200। তাহলে আমার 1 মানে 200 বেরাচ্ছে। বুঝতে পারলে? আমাদের কোশ্চেনে বলেছে কিসের মান বের করতে? প্রত্যেক মহিলা কত টাকা পাবে। মহিলা টাকা পাওয়ার রেশিও কি আছে? মহিলার টাকা পাওয়ার রেশিও আছে যে এই কিন্তু 3, ঠিক আছে। সবসময় মনে রাখবে 9 না, কিন্তু এটা কিন্তু টাকার রেশিও আর এটা টাকা পাওয়ার রেশিও। বুঝতে পারলে? তো সবসময় টাকা পাওয়ার রেশিওটা দ্বিগুণ হবে। তাহলে 1 মানে 200 হলে 3 মানে কত? ইন্টু 3 মানে হয়ে যাবে আমার 600 টাকা। তাহলে প্রত্যেক মহিলা 600 টাকা করে পাবে, ঠিক আছে। অপশান এতে আছে 600 টাকা, অপশান এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর। বুঝতে পারলে? চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে দুটি সংখ্যার গুণফল 6,750 এবং তাদের এলসিএম অর্থাৎ লসাগু 450। তারপরে বলছে যদি দুটি সংখ্যার মধ্যে পার্থক্য তাদের এইচসিএফ এর সমান হয় তবে ছোট সংখ্যাটি নির্ণয় করতে। দেখো আমাদের কি বলছে, আমাদের বলছে দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে, তাদের এলসিএম দেওয়া আছে, ঠিক আছে। তোমরা সূত্র জানি, সেটা হলো এলসিএম ইন্টু এইচসিএফ ইজ ইকাল টু সংখ্যা দুটির গুণফল, অর্থাৎ
একটা সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা, ঠিক আছে? এই সূত্রটা আমরা জানি। এবার মান বসাও, আমাদের এলসিএম দেওয়া আছে কত 450, এখান থেকে ইন্টু এইচসিএফ ইন্টু দুটো সংখ্যা গুণফল, দেখো দুটো সংখ্যা গুণফল দেওয়া আছে 6750, ঠিক আছে? 50 দেওয়া আছে। তাহলে এবার যদি আমরা ভাঙাই তাহলে কত হচ্ছে, শূন্য কাটা 5 দিয়ে কাটলে 5 নং 45, 5 দিয়ে কাটলে 5 একে 5, 17, 3 5 15, 25, 5 5 25, 9 দিয়ে কাটলে 9 15 135, ঠিক আছে? তাহলে আমাদের এইচসিএফ কত আসছে, এইচসিএফ আসছে হচ্ছে ইজিক্যাল টু 15, বুঝতে পারলে? এবার দেখো, এবার আমরা কী করবো, আমাদের বলছে দুটি সংখ্যার মধ্যে পার্থক্য হচ্ছে তাদের এইচসিএফ এর সমান, ঠিক আছে? আমরা এলসিএম পেয়েছি 450, এবার যদি আমরা এলসিএম ডিভাইড বাই এইচসিএফ করি তাহলে কত আসে, দেখো 450 ডিভাইড বাই 15, তাহলে কত আসছে 3 15 45 মানে 30, ঠিক আছে? আমরা কী করবো, এই 30টাকে এমনভাবে ভাঙাবো যাতে তাদের বিয়োগফল 1 হয়, ঠিক আছে? তো যদি আমরাকে 6 ইন্টু 5 করি তাহলে 5 6 30 হয়, এদের বিয়োগফল 1 আসে, ঠিক আছে? এবার এখান থেকে আমাদের কোশ্চেনে বলে সবথেকে ছোটো সংখ্যা কত, ছোটো সংখ্যা বার করতে গেলে আমাদের কী করতে হবে, আমাদের এইচসিএফ এর সাথে আমাদের এই ছোটো সংখ্যাটা গুণ করে দেবো, অর্থাৎ 15 ইন্টু 5 করবো, তাহলে আমাদের বেরোবে 5 15 75, এটাই হয়ে যাবে আমাদের ছোটো সংখ্যা, বুঝতে পারলে? অপশান বিতে আছে 75, অপশান সি হয়েছে সঠিক উত্তর। বুঝতে পারলাম ব্যাপারটা আমরা কীভাবে করলাম? চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে 5000 টাকা ধার্য মূল্যে 12 জোড়া প্যান্টের ওপর 16% ছাড় পাওয়া যায়, ঠিক আছে? বলছে তবে 2100 টাকায় কত পিস প্যান্ট পাওয়া যাবে জানতে চেয়েছে। দেখো আমাদের কি বলছে, 12 পিস প্যান্টের ওপর 16% ছাড় পাওয়া যায় যার দাম 5000 টাকায়, তাহলে 12 জোড়া প্যান্ট, ঠিক আছে? 12 জোড়া প্যান্টের ওপর, তাহলে আসল দাম কত 12 জোড়া প্যান্টের, 16% ছাড় পাওয়া যায়, 5000 টাকার ওপর যদি 16% ছাড় পাওয়া যায়, তার মানে 100 থেকে 16% বিয়োগ করো, মানে আমার 84%, মানে মালটাকে 84% কিনেছে, তাই তো? মানে 84%, মানে 84/100, বুঝতে পারলে? তো দুটো শূন্য কাটা, তাহলে 50 × 84 হচ্ছে, তাহলে 5 একটা শূন্য 0, 5 আর 40 শূন্য, 4 5 20 শূন্য, হয় থেকে 2, 5 আর 40 আর 2 42, মানে যে জিনিসটার দাম ছিল 5000 টাকা, মানে 12 জোড়া প্যান্টের দাম ছিল 5000 টাকা, 16% ছাড় দিয়ে সে 42 টাকায় কিনেছে, ঠিক আছে? তাহলে আমার কোশ্চেন বলেছে যে 2100 টাকায় কত পিস প্যান্ট পাওয়া যাবে, 2100 টাকায় কত পিস প্যান্ট পাওয়া যাবে, ঠিক আছে? দেখো 42 টাকায় পাওয়া যাচ্ছিল 12 জোড়া প্যান্ট, তাহলে 2100 টাকা কত পাওয়া যাবে, 2100 টাকায় পাওয়া যাবে নিশ্চয়ই 6 জোড়া প্যান্ট, এর হাফ হয়ে গেল, এটা তাহলে এরও হাফ হয়ে যাবে, 16 জোড়া প্যান্ট, 6 জোড়া প্যান্ট পাওয়া যাবে। কিন্তু আমার কোশ্চেনে বলেছে যে 2100 টাকায় কত পিস প্যান্ট পাওয়া যাবে, ঠিক আছে? 6 জোড়া মানে কি, 6 জোড়া মানে হচ্ছে 6 × 2, 6 জোড়া মানে হচ্ছে 12 পিস। কোশ্চেনে আমার কোশ্চেনটা দেখে নিতে হবে, এই কোশ্চেন এসএসসি জিডি এসেছিল, কিন্তু সেখানে লেখা ছিল যে 2100 টাকায় কত জোড়া প্যান্ট পাওয়া যাবে, কোশ্চেন শুধু আমি একটু ঘুরিয়ে দিয়েছি যে কত পিস প্যান্ট পাওয়া যাবে, ঠিক আছে? কারণ কোশ্চেন ঘুরিয়ে আছে, ঠিক আছে? তাহলে 2100 টাকায় আমার 12 পিস প্যান্ট পাওয়া যাবে, অপশান বিতে আছে 12, অপশান বি হয়েছে সঠিক উত্তর, বুঝতে পারলে? পরবর্তী কোশ্চেন আছে যদি 3:5 ইজিক্যাল টু x:75 হয় তবে x ইজিক্যাল কত বার করতে দিয়েছে। তো ইজিটা কোশ্চেন আছে, এখানে শর্টকাট করো, 3:5 মানে 3/5 ইজিক্যাল টু x/75, ঠিক আছে? তাহলে কাটো, 5 দিয়ে কাটলে 5 15 75, মানে x মানে হচ্ছে 3 15 45, এটাই আমাদের অ্যান্সার। খুব ইজি একটা কোশ্চেন ছিল, অপশান সি আছে 45, অপশান সি আছে সঠিক উত্তর, বুঝতে পারলে? চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 3:2 এবং ক্ষেত্রফল 24 বর্গমিটার, ঠিক আছে? বলছে প্রতি মিটারে 100 টাকা হিসাবে তার চারিদিকে বেড়া দিতে কত খরচ হবে মানে জানতে চাইছে, ঠিক আছে? দেখো আমাদের দৈর্ঘ্য প্রস্থ অনুপাত দিয়েছে 3:2, তাহলে আমরা ধরে নিই দৈর্ঘ্য 3x আর প্রস্থ 2x, ঠিক আছে? এবং আমাদের ক্ষেত্রফলও বলে দিয়েছে 24 বর্গমিটার, ঠিক আছে? তাহলে ক্ষেত্রফলের সূত্র কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইজিক্যাল টু 24, বুঝতে পারলে? তাহলে কত হলো 6x² ইজিক্যাল টু 424, তাহলে x 6 দিয়ে কাটলে 4 6 24, থাকলে 4, তাহলে x² ইজিক্যাল টু 4 হলে x মানে কত রুট হয়ে যাবে, x মানে 2, x মানে 2 হলে আমরা দৈর্ঘ্য ধরেছিলাম 3x, তাহলে x এর মান 2 বসালে 3 2 6, দৈর্ঘ্য 6 হয়ে গেল, আর প্রস্থ হয়ে যাবে 2x মানে 2 2 4, বোঝা গেল? তাহলে দৈর্ঘ্য 6 প্রস্থ 4,
তাহলে জানতে চাই যে প্রতি মিটারে 100 টাকা করে খরচ হলে তাহলে চারিদিকে বেড়া দিতে হবে। চারিদিকে বেড়া দিতে মানে কি? পরিসীমা বার করতে হবে। পরিসীমা সূত্র কি? 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে কত হচ্ছে? 10, 10 দুগুণে 20। ঠিক আছে, 20 মিটার পরিসীমা। বলছে প্রতি মিটারে 100 টাকা করে খরচা হচ্ছে, তাহলে চারিদিকে বাইরে কত খরচা হবে? প্রতি মিটার যদি 100 টাকা করে খরচা হয়, তাহলে পরিসীমা বেরিয়েছে 20, তাহলে ইন্টু 100, তাহলে আমাদের মোট 20 মানে 2000 টাকা খরচা হবে। বুঝতে পারলে? অপশান বিতে আছে 2000 টাকা, অপশান বি হয়েছে সঠিক উত্তর। তো এই ছিল আজকে 10টা কোশ্চেন। তো কে কটা কোশ্চেন সঠিক করতে পারলে কমেন্ট অবশ্যই জানাও। ভিডিওটা লাইক করে দিও, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও।